ফুটবল নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন স্পট কিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি খালিদ রাজ। টাইব্রেকার, এই টাইব্রেকারের হারের দুঃখ গ্যারেথ সাউথগেটের চেয়ে আর কে ভালো জানেন। খেলোয়াড় হিসেবে 1996 সালে ইউরোতে জার্মানির সঙ্গে সেমিফাইনালে হেরেছিল ইংল্যান্ড। সেই দলের খেলোয়াড় ছিলেন এখন যে বর্তমানে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করছেন সাউথগেট। তিনি সেই সেমিফাইনালে গড়ানো 1996 সালে যে ইউরো, সেই সেমিফাইনালে যে ম্যাচটি গড়ায় জার্মানির সঙ্গে, সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন সাউথগেট। আবার কোচ হিসেবে যখন ইংল্যান্ডের দায়িত্বে ফিরলেন, তখন 2020 সালের এই ইউরো চ্যাম্পিয়নশিপেই টাইব্রেকারে বিদায় নিতে হয় ইংল্যান্ডকে, ফাইনালে হারে ইতালির সঙ্গে। তো আবারও সেই ইউরো মঞ্চ, আবারও সেই টাইব্রেকার, ঘুরে ফেরা হয়তো সেই 96 সালের স্মৃতি কিংবা 2020 সালের ফাইনালের স্মৃতি হয়তো মনে উকি দিচ্ছিল সাউথগেটের। তবে এবার আর সাউথগেট ভুল করেননি। কেন ভুল করেননি? তার টাইব্রেকারের সময় বা টাইব্রেকার নেওয়ার আগে তার যে পরিকল্পনা, সে পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হয়েছে। গ্যারেথ সাউথগেটের ক্ষেত্রে আমরা যেটা এর আগেও বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে সাউথগেটের সব থেকে বড় সমস্যা এত তারকা খেলোয়াড় ইংল্যান্ডে, তারপরেও ইংল্যান্ড দল কেন ভালো পারফরমেন্স উপহার দিতে পারছে না, তার একটি বড় কারণ হলো এই কোচ। আমরা সবাই জানি যে ফুটবলে কোচই সর্বেসর্বা। তার সিদ্ধান্তেই একটা দল নির্বাচন হয়, একাদশ কেমন হবে, ট্যাকটিক্স কেমন হবে, প্রতিপক্ষ অনুযায়ী কিভাবে পারফরমেন্স বা কিভাবে আমি অ্যাটাকে যাব কিংবা আমি আমার ডিফেন্স সামলাবো, সবকিছুই কোচের উপর নির্ভর করে। তো এই ট্যাকটিশিয়ানের যে অবস্থা ইংল্যান্ডের সাউথগেটের, তার সেই যে মানের খেলোয়াড় তার দলে আছেন, সেই অনুযায়ী পারফরমেন্সে আসলে দেখা যায় না মাঠে। তো এই জন্য বলা হয় যে সাউথগেটের দুর্বলতা, কোচিং দুর্বলতা। এবং কোচিং দুর্বলতার সব থেকে বড় একটি জায়গা যেটি উল্লেখ করা হয়, সেটি হলো যে তার খেলোয়াড় বদলানোর, যখন ম্যাচের দেখা যায় যে একটা সময় পর্যন্ত হাফ টাইম পার হয়ে গিয়েছে, হাফ টাইমের পরে দেখা যাচ্ছে 1 ঘন্টাও শেষ হয়ে গেল, কিন্তু তারপরে যখন ম্যাচের কাঙ্ক্ষিত গোল পাচ্ছে না, তখন যে খেলোয়াড় চেঞ্জ করার একটা যে কোচদের একটা মুনশিয়ানা, এই জিনিসটার মধ্যে বড় দুর্বলতা বা অভাব দেখা যায় সাউথগেটের ক্ষেত্রে। কোন সময় কোন খেলোয়াড়কে তুলে নিয়ে আমি বেঞ্চ থেকে নিয়ে গিয়ে আমি খেলার মোডটা চেঞ্জ করব, এইটার সাউথগেটের দুর্বলতা। আমরা এর আগের যতগুলো খেলা দেখেছি, যেগুলো ভাইটাল ম্যাচগুলো, সেখানে সাউথগেট উতরাতে পারেনি। বাট এই ম্যাচে, এই সুইজারল্যান্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ম্যাচের মধ্যে না মুনশিয়ানা দেখাতে পারো, কিন্তু পেনাল্টি বিদ্যায় সাউথগেট অনন্য। কিভাবে? ম্যাচটা হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময় 1-1 গোলে শেষ হলো। তারপরে অতিরিক্ত সময়ে কোনো গোল আসলো না, তারপরে যায় হলো টাইব্রেকারে। অতিরিক্ত সময়ে যাওয়ার যখন চলছিল, তখনই কিন্তু উনি দুজন খেলোয়াড়কে পাল্টান। একটা হলো 109 মিনিটে নামান হলো ইভান টনিকে, আর 115 মিনিটে নামান হলো আলেকজান্ডার আর্নল্ডকে। এখন টনির যে কথা বললাম, টনিকে কার বদলে নামানো হয়েছে? নামানো হয়েছে ইংল্যান্ডের ক্যাপ্টেন এবং ইংল্যান্ডের অনেক তারকা আছে, কিন্তু তারপরে বলতে হবে যে ইংল্যান্ডের বেলিংহাম আছেন বা এদিকে ফিল ফোডেন আছে, কিন্তু ইংল্যান্ডের এখনো যদি হিসাব করা যায়, ইংল্যান্ডের সবথেকে বড় তারকা হ্যারি কেইনকে উনি উঠিয়ে নিয়ে নামালেন হলো টনিকে। আর হলো এদিকে 115 মিনিটের কথা যেটা বলছিলাম, সেটা হলো যে ফিল ফোডেনকে তুলে নিয়ে নামালেন হলো আলেকজান্ডার আর্নল্ডকে। এখন দেখেন, হিসাবটা দেখেন যে যদি দুইজনের হিসাব করা হয়, দুই খেলোয়াড়ের যদি আমরা মান নিয়ে চিন্তা করি, যে ক্লাব ফুটবলে তাদের যে পারফরমেন্স, দুইজনের ক্লাব ফুটবল এখন খেলছেন, হ্যারি কেইন খেলছেন হলো বায়ার্ন মিউনিখে, আর ফিল ফোডেন হলো ম্যান সিটিতে। দুইজনই দুই ক্লাবের হলো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তুলে নিয়ে নামানো হলো টনি এবং আলেকজান্ডার আর্নল্ডকে। এবং টাইব্রেকারে তারাই আসলে ম্যাচের বলতে ফলের পার্থক্যটা আসলে গড়ে দিল। কিভাবে? দেখেন, সেটা হলো যে টাইব্রেকারে যেভাবে 5টা শট, সুইজারল্যান্ডের 5টা শট নিবে, ইংল্যান্ড 5টা শট নিবে। এখন 5 শটের মধ্যে প্রথমে যখন সুইজারল্যান্ডের আকেনজি মিস করলো, তখনই কিন্তু একটা ইংল্যান্ড এগিয়ে গেল। কারণ প্রথম শট নিয়েছিল ইংল্যান্ড, কোল পালমারের গোলটা যেহেতু উনি স্পট কিক থেকে গোল এনে দিলেন, অর্থাৎ 1-0 এগিয়ে গেল ইংল্যান্ড। এরপরে যে শটগুলো ইংল্যান্ড নিয়েছে স্পট কিক থেকে, সবগুলো কি কনফিডেন্ট তাদের শটের মধ্যে। বিশেষ করে 4 নম্বর শট নেওয়া টনি, এইরকম করে একটা ভাইটাল মোমেন্ট, আপনি সেমিফাইনালে যাবেন কি যাবেন না, এটা ডিপেন্ড করছে। সেই জায়গায় জাস্ট কয়েক পা হেঁটে গিয়ে একটা মনে হলো যে কোনো পাড়ার কোনো একটা খেলা চলছে, উনি একজন নরমাল একজন গোলকিপার, তার সামনে গিয়ে গোল করে দিলেন।
মানে আসলে অসাধারণ। মানে কতটা কনফিডেন্স থাকলে, হ্যাঁ, টনির পেনাল্টি নেওয়ার সামর্থ্য আ খুবই দুর্দান্ত এবং উনি যে এখন পর্যন্ত যে যতগুলো পেনাল্টি স্পট কিক নিয়েছেন, তার সাফল্যটা প্রায় শতভাগ। আর এদিকে যে আর্নল্ডের কথা বলছিলাম, আর্নল্ডের শেষ শট আর্নল্ড যদি বলটা যদি জালে জড়াতে পারেন তাহলে ইংল্যান্ড সেমিফাইনালে চলে যায়। ওই মুহূর্তে চাপ অবশ্যই যে এখন বলা হয় যে মানে বলা হতে পারে যে টাইব্রেকারের জায়গায় ১ গোলে এগিয়ে আছে। আর্নল্ড মিস করলে তো এমন কিছুই হতো না। কারণ তারপরেও তো সুযোগ থাকতো। কিন্তু আর্নল্ডের শটটা যদি শটটা যদি গোলে যায় মানে গোল হয় বা বল যদি জালে জড়ায় তাহলে কিন্তু ইংল্যান্ড চলে যাবে সেমিফাইনালে। আর্নল্ডও কি শট মানে তার শট ওই শটটা আসলে কোন গোলকিপার মানে বিশ্বের কোন গোলকিপারের পক্ষে আসলে ঠেকানো সম্ভব না। তো এই যে টাইব্রেকারে যে এই ইংল্যান্ডের যে ক্যারিশম্যাটিক যে মানে সাউথগেটের যে তার যে চিন্তা, তার যে পেনাল্টি নিয়ে তার যে আগের থেকেই যে মানে হোমওয়ার্ক করে রাখা, এটা পুরোপুরি ফুটে উঠেছে আমরা টাইব্রেকারে দেখতে পেয়েছি। আর সুইজারল্যান্ডের হলো কি সুইজারল্যান্ডের আকেনজি ১ম শটটা মিস করার পর পরের সবাই পরে যে আরো ৩ জন শট নিয়েছে সবাই আ বল জালে জড়িয়েছে। কিন্তু আসলে ওই আ ইংল্যান্ড সবগুলো জড়ানোর কারণে বল সাফল্য পাওয়ার কারণে আর পরের শেষ শটটা আর নেওয়ারই প্রয়োজন পড়েনি। শেষ পর্যন্ত হলো টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে ইংল্যান্ড পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। অর্থাৎ এইবার দিয়ে সব প্রতিযোগিতা মিলে ইংল্যান্ড ৪ বার, মোট ৪ বার টাইব্রেকারে সাফল্য বা সফল হলো। তার দুটোই হলো সুইজারল্যান্ডের বিপক্ষে। একটা হলো ২০১৯ সালের নেশনস লিগ আর একটা হলো এবারের কোয়ার্টার ফাইনাল। এখন ইংল্যান্ডরা পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। এই আ ইংল্যান্ডের সঙ্গে আ বা সেমিফাইনাল মানে শেষ ৪ এ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। বাংলাদেশ সময় ঠিক ইংল্যান্ডের খেলা শেষ হওয়ার পরেই শুরু হয়েছিল হলো নেদারল্যান্ডস এবং তুরস্কের ম্যাচ। এই ম্যাচে নেদারল্যান্ডস শুরুতে পিছিয়ে পড়লেও পরবর্তী সময়ে ২ গোল দিয়ে ২-১ ব্যবধানে জিতে চলে গিয়েছে আ বা সেমিফাইনালে। এই সেমিফাইনালের এখন লাইন আপ হলো ১ম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন। এটা বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১ টায়। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার রাত ১ টায়। সেই মা দুটো ম্যাচই আসলে জমজমাট ম্যাচ অপেক্ষা করছে। কারণ ফ্রান্স এবং স্পেনের ম্যাচ টা বলার অপেক্ষা রাখে না। ইউরোপ না শুধু ওয়ার্ল্ডেরই ওয়ান অফ দ্য বেস্ট দুটো দল এবং আরেকটা হলো ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস। দুজনের জন্যই দুই শক্তির অবস্থা বা যদি করা হয় মানে তুলনা করা হয় ২ দলের খুব বেশি শক্তির পার্থক্য নেই। সেটা আসলে জমজমাট একটি সেমিফাইনাল অপেক্ষা করছে। অর্থাৎ সেমিফাইনাল অবশ্যই শেষ ৪ মানে হলো কি এরপরেই তো ফাইনাল। এখানে ভালো বড় টিম দুটো ৪ টা থাকবে সেটাই স্বাভাবিক। তো জমজমাট দুটি সেমিফাইনাল অপেক্ষা করছে। সেই দুটি সেমিফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।